শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর অনেক স্কুলে ভর্তি কার্যক্রম স্থগিত। ভর্তি কার্যক্রমের যেহেতু বর্ধিত হারে দিয়েছিলাম সেই জিনিসটা স্থগিত করলাম। সরকার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমরা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করব। আদায়কৃত অতিরিক্ত অর্থ পরবর্তীতে সমন্বয় করা হবে জানালো মন্ত্রণালয়। ইতিমধ্যে যারা বর্ধিত বেতন আদায় করেছেন সেটা সেই নির্দেশনা সাপেক্ষে সমন্বয় করা যেতে পারে, আর এখন বর্ধিত বেতন নেওয়ার কোনো সুযোগই নেই। সরকারের সিদ্ধান্তে অভিভাবকদের সন্তোষ প্রকাশ। স্কুল কর্তৃপক্ষ এই শিক্ষা মন্ত্রণালয়ের এই অফিস অর্ডারটা মানে সরকারি যে এই প্রজ্ঞাপন সেটি ফলো করবেন। আজকে যে প্রজ্ঞাপনটি জারি হলো সেই প্রেক্ষিতে আমার মনে হয় আর কোনো আলোচনার প্রয়োজন পড়বে না। বর্তমান সরকার একটি সময়োপযোগী উদ্যোগ নিয়েছেন দেশের মানুষকে, ছাত্রছাত্রীদেরকে শান্ত রাখার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা আর বাড়ানো হবে না, থাকছে 60 বছরই। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। ব্যাংক কর্মকর্তা রাব্বিকে নির্যাতনকারী মাসুদের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস। সপ্তাহ পেরুলেও কাটেনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা, কর্মবিরতি অব্যাহত। বিকেলে গণভবনে যাচ্ছেন শিক্ষকরা। ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জেলা আওয়ামী লীগের। এলাকায় আবারও উত্তেজনা, বিজিবি মোতায়েন। এবং বাঁশের খুঁটিতে খোলা তারে গাইবান্ধায় গ্রামের পর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ। অভিযুক্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএ নেতা ধরাছোঁয়ার বাইরে। বেসরকারি স্কুল বাড়তি ফি আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আরোপের পর আজ রাজধানীর অনেক স্কুলের ভর্তি কার্যক্রম স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। ফলে ভর্তি করাতে এসে ফিরে গেছেন অনেক অভিভাবক। অবশ্য স্কুল কর্তৃপক্ষ বলছেন ফি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা পেলেই আবারও ভর্তি কার্যক্রম শুরু করবেন তারা। বিস্তারিত তানিন মেহেদের রিপোর্টে। বছরের শুরুতেই রাজধানীর বেসরকারি স্কুলগুলোতে কোনো ঘোষণা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করাতে বাড়তি ফি আদায় করা হচ্ছে এমন অভিযোগ উঠে। এরপর ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে নামেন অভিভাবকরা। আমরা যারা আন্দোলন করছি এরা ভর্তি করিনি, তবে কিছু কিছু গার্ডিয়ান আছে ভর্তি করেছেন। তবে ওরা ভর্তি করেছেন এই আশ্বাসে যে পরবর্তীতে যখন কমানো হবে তখন ওটা অ্যাডজাস্ট বা ফেরত দেওয়া হবে, এই আশাতে ওরা ভর্তি করেছে। একান্তভাবেই কামনা করি যে ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষ এই শিক্ষা মন্ত্রণালয়ের এই অফিস অর্ডারটা মানে সরকারি যে এই প্রজ্ঞাপন সেটি ফলো করবেন। নির্দেশনার আগে স্কুল কর্তৃপক্ষ কিন্তু কোনো কিছুই ফলো করেননি। ওনারা বেতন প্রায় ডাবল 87.5% করে ফেলছেন ক্লাস 1 এর ক্ষেত্রে। গত কয়েকদিনের আন্দোলনে স্কুল কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। অবশেষে রোববার বাড়তি ফি আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেয়। পরদিন থেকেই রাজধানীর অনেক স্কুলে ভর্তি কার্যক্রম স্থগিত করে স্কুল কর্তৃপক্ষ। ভর্তি সংক্রান্ত যে কোঅর্ডিনেটর আছে তার সাথে কথা বললাম, সে বলল গতকালকে যে সরকার যে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনের আলোকে বর্তমানে ভর্তি প্রক্রিয়া স্থগিত রেখেছে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর আপাতত ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সরকার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমরা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করব, মেনে চলবো। ওই ভর্তি কার্যক্রমের যেহেতু বর্ধিত হারে দিয়েছিলাম সেই জিনিসটা স্থগিত করলাম। নতুন এখন অনেকে ভর্তি হওয়ার বাকি আছে, পুরাতন স্টুডেন্টদের মধ্যে বাকি আছে, সেটা স্থগিত করলাম। কেন? যে সরকার নির্দেশনা দিলে সেই মতো দিব। পাশাপাশি নতুন নির্দেশনা জারির পর আদায় করা বাড়তি টাকা ফেরত দেয়া হবে বলেও জানানো হয়। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি বিদ্যালয়ে বর্ধিত ফি আদায় করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষা সচিব মোহাম্মদ সোহরাব হোসেন। দুপুরে সচিবালয়ে সময় সংবাদকে একথা জানান তিনি। তবে ইতিমধ্যে যারা বর্ধিত ফি আদায় করেছেন তাদের প্রকৃত বেতনের সাথে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ছাত্র অভিভাবকরা ক্ষতিগ্রস্ত না হন বা তাদের দেওয়ার সামর্থ্য থাকে, পাশাপাশি শিক্ষকরাও যাতে তাদের প্রাপ্য পান সেরকম নির্দেশনা আমরা সভা করে পর্যালোচনা করে নিশ্চয়ই দেব। ইতিমধ্যে যারা বর্ধিত বেতন আদায় করেছেন সেটা সেই নির্দেশনা সাপেক্ষে সমন্বয় করা যেতে পারে, আর এখন বর্ধিত বেতন নেওয়ার কোনো সুযোগই নেই। চট্টগ্রামে আজও স্কুলে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। দুপুরে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে শতাধিক অভিভাবক অংশ নেন। চট্টগ্রাম শহরের 46টি স্কুলের প্রায় সবগুলোতেই বর্ধিত ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ সময় ভবন সংস্কার ও পাঠাগার উন্নয়নের নামে আদায় করা অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিও জানানো হয়। স্কুলের ফান্ডান থেকে ওগুলা করতেছে, আর এই যে সরকারে টাকা দিচ্ছে না, আমরা বিল্ডিং উন্নয়নের জন্য কেন টাকা দেবো? সেশন ফি থেকে আমাদের উন্নয়নের টাকা বেশি নিচ্ছে। আমাদের বাবা স্কুলের ফান্ডে কোটি কোটি টাকা জমা আছে, তাহলে কেন আমাদেরকে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য রিকনস্ট্রাকশনের জন্য আমাদেরকে এক্সট্রা পে করতে হবে? মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা 60 বছরই থাকছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জাতীয় সেবা আইন 2016 উপস্থাপন করা হলেও তা যাচাই বাছাই করে পুনরায় উপস্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। দুই কিস্তিতে প্রথমে 57 থেকে 59 2 বছর বাড়ানো হয়। পরবর্তীতে যখন সাধারণভাবে সকল গণকর্মচারীর বয়স 59 করা হলো, তখন আরেক বছর মুক্তিযোদ্ধাদের বাড়িয়ে দিয়ে 60 করা হয়। আদালত নির্দেশ দিয়েছে যে এটা উপস্থাপন করার জন্য, মন্ত্রিসভা উপস্থাপন করা হয়েছে, মন্ত্রিসভা এটা বিবেচনা করেনি। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী এসআই মাসুদ শিকদারের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশ তদন্তের ভিত্তিতে এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ সময় তিনি জানান, দাউদ মার্চেন্টের সাজার মেয়াদ শেষ হয়েছে, তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে তার যেহেতু কিছু পুলিশ সুলভ আচরণ হয়নি বলে প্রতীয়মান হয়েছে, সেই জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। আপনি আইনের ঊর্ধ্বে নয়, যেই করে থাকুক তাকে যথাযোগ্য ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে। এবং এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন, তিনি জিরো টলারেন্সে বিশ্বাসী এবং তিনি আহ্বান করেছেন সেইখানে যেতে। আমরা কিন্তু সেই জায়গাটাই যাচ্ছি। আমরা তাকে সাসপেন্ড করেছি এবং তাদের আইনি প্রক্রিয়া চলছে, তদন্ত চলছে এবং সেই তদন্ত অনুযায়ী তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসকে নির্যাতনকারী পুলিশ সদস্যের বিরুদ্ধে 3 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে শহরের পরিচ্ছন্নতা সহ অন্যান্য সেবামূলক কাজ বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা এই দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, সিটি কর্পোরেশনের কর্মচারীরা সাধারণ নাগরিকের সেবায় রাত দিন কাজ করেন। তাদের উপর পুলিশি হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। এ সময় তারা 3 দিনের মধ্যে দাবি পূরণ না হলে শহরের পরিচ্ছন্নতার কাজ সহ কর্পোরেশনের সব ধরনের সেবামূলক কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। মানববন্ধনে দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারী ছাড়াও অন্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপরের কর্মকর্তাদের বলে দিচ্ছি, আপনারা যদি আগামী 3 দিনের মধ্যে এই পুলিশের বরখাস্ত এবং তাকে গ্রেপ্তার না করেন, তাহলে আমরা 3 দিনের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের রাস্তা হতে বিদ্যুৎ বলেন যত কর্মকাণ্ড আছে সকল কিছু আমরা আজীবনের জন্য বন্ধ করব। নারায়ণগঞ্জে একই পরিবারের 5 জন খুনের ঘটনায় বিভিন্ন কারণ ধরে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।
সকালে সাংবাদিকদের এ বিষয়ে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। হত্যাকাণ্ডে জড়িতদের সম্পর্কে পূর্ণাঙ্গ জানতে আরও কিছুদিন অপেক্ষা করার কথাও বলেন তিনি। যখন সুনির্দিষ্টভাবে কেউ তাৎক্ষণিক হাতে নাতে ধরা না পড়ে, তখন কিন্তু অনেকগুলো কারণকে সামনে রেখে আমাদের যেতে হয়। ক্রাইম অ্যাগেন্স্ট প্রপার্টি বা এই ধরনের কোনো কিছুর ঘটনা নয়, সে কারণে কিন্তু এগুলো সোশ্যাল কোনো কারণ থাকতে পারে বা কোনো মানিটারি ট্রানজ্যাকশন যে সেটি রিলেটেড হতে পারে, আপনি যেটি বললেন, কিন্তু সেটি কিন্তু শেষ নয়। এর বাইরেও কোনো কারণ থাকতে পারে যে বিষয়গুলো তাদের সাথে, তাদের পরিবারের সাথে, তাদের ব্যক্তিগত কাজকর্মের সাথে জড়িত আছে। তদন্তের পক্ষ থেকে আমরা বলবো যে আমাদের আরো হয়তো কিছুদিন একটু ওয়েট করতে হবে। দুপুরের সময় আরো থাকছে। টাঙ্গাইলে রেসিডেন্সিয়াল স্কুলের বিরুদ্ধে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে হত্যার পর গুমের অভিযোগ। ৭ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ৩। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় আবারও তীব্র হয়ে উঠেছে গ্যাসের সংকট। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কোনো এলাকায় দুপুর, আবার কোনো এলাকায় রাত পর্যন্ত গড়ায়। বাধ্য হয়ে কেউ চুলার ব্যবহার করছেন, মাটির চুলা, আবার কেউ সিলিন্ডার গ্যাস। বিস্তারিত সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্টে। সকালে গ্যাস জায়গা কেউ রান্না করতে পারে, কেউ রান্না করতে পারে না। আবার 3টা বাজে আসে বা 3:30 বাজে আসে, তখন রান্না করবো, তখন খাইবো। এবার না খাওয়াই থাকবো, আর না এমনি তো সন্ধ্যাবেলাও জায়গা গ্যাস। রাজধানীর দয়াগঞ্জ এলাকা সকাল হতে না হতেই চুলা থেকে গ্যাস নামক মূল্যবান দাহ্য পদার্থটি উধাও। কখন আসবে গ্যাস জানা নেই এই গৃহিণীর, তাই অপেক্ষা না করেই মাটির চুলা নিয়ে রান্নাবান্নার প্রস্তুতি তার। একই অবস্থা দেখা গেল এই এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। গ্যাসের চাপ কম থাকার কারণে অনেক সময় স্টেশন বন্ধ রাখতে হয় বলে জানান ফিলিং কর্মকর্তা। যখন আমরা মেশিনই চালাতে পারছি না গ্যাসের প্রেশার লো থাকার কারণে, তখন আমাদেরকে স্টেশনটা বন্ধ রাখতে হয়, এছাড়া কোনো উপায় নেই। তবে ব্যতিক্রম দয়াগঞ্জের ঢালাই কারখানাগুলো। এখানে সবসময় গ্যাসের সরবরাহ পর্যাপ্ত বলে জানান কারখানার কর্মচারীরা। পূর্ব রামপুরা এই এলাকাতে দীর্ঘদিন ধরেই প্রকট গ্যাস সংকট। এ ব্যাপারে বিভিন্ন সময় অভিযোগ করেও সমাধান পাননি এলাকার বাসিন্দারা। টাকা নিচ্ছে অথচ আমাদের গ্যাসও পাচ্ছি না, আবার এদিক সিলিন্ডারের টাকাও আমাদের খরচ করতে হচ্ছে। এত কিছুর পরে আমরা কিভাবে বাঁচবো? ভিআইপি এরিয়াতে 24 ঘন্টা থাকে, আমাদের এরিয়াতে 24 ঘন্টা যায়, 4 ঘন্টাও থাকে না। তো আমরা কি করবো এখন? তাহলে আমরা গ্যাস বিল দেওয়া বন্ধ করে দিই। এদিকে একই এলাকার সিএনজি স্টেশনগুলোতে ছিল পর্যাপ্ত গ্যাসের চাপ। জানা গেল ভিন্ন তথ্য। আলাদা গ্যাসের সরবরাহ লাইন থাকার কারণে সমস্যা হয় না বলে জানান স্টেশন কর্মকর্তা। গ্যাসের যে ডিস্ট্রিবিউট করে পাইপলাইনটা একটু আলাদা লাগে, হয়তো ওই যে লাইনটা গেছে সেই লাইনে প্রেসার কম, হয়তো আমাদের লাইনটা প্রেসার বেশি। গোটা রাজধানীতে তিতাস গ্যাস কোম্পানি প্রায় 150 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে থাকে। শীতকালীন সময়ে এ চাহিদা কিছুটা বেড়ে গেলেও গ্যাসের লাইনে উপচাপ জমে থাকার কারণে সংকট প্রকট আকার ধারণ করে। তবে চলতি মৌসুমে শীতের প্রভাব কম থাকার ফলেও রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে গ্যাস সংকট। এ ব্যাপারে তিতাস গ্যাস কোম্পানির সাথে বারবার যোগাযোগ করেও কৃত্রিম এই সংকটের কারণ জানা যায়নি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় বাঁশের খুঁটিতে খোলা তার দিয়ে গ্রামের পর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। আবার কোনো কোনো গ্রামের দিনমজুর থেকে শুরু করে বিত্তবানরাও বিদ্যুতের আশায় লাখ লাখ টাকা দিয়ে এখন অন্ধকার দেখছেন। এলাকাবাসীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের হোতা গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান সিবিএ নেতা ফিরোজ কবির। তার অনিয়ম দুর্নীতি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পুটিমারি গ্রামের এই ট্রান্সফরমার থেকে খোলা তারে গ্রামের পর গ্রামে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ি বৈদ্যুতিক মিটারও লাগানো হয়েছে। তবে বিস্ময়কর হলেও সত্য, বিদ্যুৎ গ্রাহকদের কোনো প্রকার বিল পরিশোধ করতে হয় না। সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী ফিরোজ কবিরের এসব কারসাজি। তোমার বাড়িতে কোনো কিছু বিপদ হলে পরে ফোন করবে, আমরা কি করা লাগবে আমরা এক অবসর না। তো কলে আমাকে এতগুলো ইউনিট হয়ে গেছে, কলে মিটার ওটা বাদ দাও। আমার কাগজপাতি কোনো আমার দিলে আমার মাসের বিল আমরা মাসে দিয়ে আসবো। পার্শ্ববর্তী হরিরামপুর ইউনিয়নের কিসামত দুর্গাপুর ও উত্তর দুর্গাপুর সহ বিদ্যুৎবিহীন আরো কয়েকটি গ্রামের শত শত মানুষ আটকা পড়েছেন ফিরোজ কবিরের প্রতারণার জালে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে গ্রামে গ্রামে তার গড়ে তোলা সোর্সদের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। 10,000 5,000 এইরকম টাকা নিছে। 1-1.5 লক্ষ টাকা হবে, মানুষের টাকা আরো নিছে। আর এই পাশে টাকা না হলে 6-7 লক্ষ টাকা নিছে। 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর গেল,
তারপরে কোনো খবর নেই, আবার ফির নতুন করে কি বলতেছে যে কারণ আসবে, আবার টাকা পয়সা লাগবে কিছু। এদিকে বারবার অভিযোগ করেও ফিরোজ কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ খোদ বিদ্যুতের কর্মীদের। তার দুর্নীতি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন বলে জানালেন এই কর্মকর্তা। আইন আছে, সেটা হলো যে ডিজিটাল মিটার লাগাইতে হবে। এই দিনেও সে অ্যানালগ মিটার দিয়ে সংযোগ অবৈধভাবে সংযোগ দিচ্ছে। এখানে এটা ইনকোয়ারি হচ্ছে বারবার, কিন্তু কি কারণে তার বিচার হচ্ছে না। একাধিক কমিটি এসছে অলরেডি, এখানে এসে কাজ করে গেছে। বোর্ডের জিনিসটা প্রক্রিয়াধীন আছে, যদি এখানে প্রতিষ্ঠিত হয়ে থাকে আশা করি এটার ব্যবস্থা হবে। অভিযুক্ত কর্মচারী ফিরোজ কবিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে মোবাইল রেখে দেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। 8 দিন ধরে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চিত্র ছিল অনেকটাই শিক্ষার্থী শূন্য। শ্রেণীকক্ষ, লাইব্রেরি সহ শিক্ষক রুমে আজও তালা ঝুলতে দেখা যায়। অন্য দিনের মতো বন্ধ রয়েছে পরীক্ষা। এতে করে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটি থেকেই তারা এই আন্দোলনের মধ্যে পড়েছেন। শিক্ষকরা জানিয়েছেন, দাবি মেনে নেওয়া হলে তারা অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি যে ইনশাল্লাহ ওনার সাথে দেখা হবে, তখন আমরা বিস্তারিত অন্যান্য সব জিনিসগুলো তুলে আনতে পারবো। এবং আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের কথা শোনেন, উনি আমাদের যে ন্যায্য দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো উনি মেনে নেবেন। শিক্ষকরা 1977 থেকে কিন্তু সর্বোচ্চ যে পদ, ওই পদে আসীন ছিলেন। এটা কিন্তু সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল যখন ছিল না, তখন থেকে কিন্তু শিক্ষকরা সর্বোচ্চ বেতন পেতেন। তো কাজে এটা নতুন কোনো কিছু না। আমরা চাচ্ছি আমরা যেখানে ছিলাম ওই জায়গায় যেন আমরা থাকতে পারি, আমাদের মর্যাদার যেন অবনমন না হয়। শিক্ষকদের কর্মবিরতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র জানতে আমরা সরাসরি যাচ্ছি রিপোর্টার মাহমুদ রাকিবের কাছে। তিনি রয়েছেন সেখানে। রাকিব, কি অবস্থা দেখছেন? হ্যাঁ সৌমিত্র, যেমনটি বলছিলেন যে 8 দিন ধরে যে কর্মবিরতি চলছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, তা কিন্তু এখনো চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে সবগুলো ক্লাসরুমে তালা মারা, এবং যারা শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু কেউ আজ কাজে যোগ দেননি বা ক্লাসরুমে যোগ দেননি। তবে বিশ্ববিদ্যালয়ে যেসব পরীক্ষা সেগুলো কিন্তু চলছে। তা আমি আপনাকে আরেকটি নতুন তথ্য জানিয়ে দিই। আমি যখন আপনার সঙ্গে এখন কথা বলছি তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক রয়েছেন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা কিন্তু একটি বৈঠক করছেন বিশ্ববিদ্যালয়। এবং বৈঠকের বিষয়টি হলো যে যেহেতু আজ বিকাল 4টায় প্রধানমন্ত্রীর গণভবনে একটি পিঠা উৎসব রয়েছে এবং সেখানে কিন্তু দেশের অন্যান্য সকল পেশাজীবীর সঙ্গে এইসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করবেন। তবে সেইখানে যদি তাদের সঙ্গে প্রধানমন্ত্রী কোনোভাবে আলোচনা করেন বা কোনো বৈঠক করেন, তখন তারা সেই বৈঠকে কি কি উপস্থাপন করবেন, কে কি কথা বলবেন সে বিষয়ে নিয়ে কিন্তু একটি বৈঠক চলছে বিশ্ববিদ্যালয়ে। তবে যদিও কিন্তু আমাদেরকে বাংলাদেশ সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী তাদেরকে যে আমন্ত্রণ জানিয়েছেন, এখানে কিন্তু তাদের সঙ্গে আলাদা করে কোনো বৈঠক করার কথা কিন্তু তাদের নেই এবং তাদেরকে কিন্তু সে বিষয়ে কিছু জানানো হয়নি যে কোনো বৈঠক হবে কি হবে না। প্রতি বছর যেরকম একটি পিঠা উৎসব হয়, সেখানে সমাজের সকল পেশার লোকজন যায়, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেরকমই কিন্তু এবছর একটি পিঠা উৎসবে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে গতকালকে থেকে যে বিষয়টি আসলে জানানো হচ্ছিল যে তাদের সঙ্গে আলাদা করে একটি বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, আসলে কিন্তু সে ধরনের কোনো আনুষ্ঠানিকতা তাদের সঙ্গে হয়নি। যদিও তারা গতকালে কিন্তু একটি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, শিক্ষা সচিব, তারা কিন্তু সেখানে একটি সুপারিশ মালা দিয়েছেন, যে সুপারিশ মালায় তাদের যে দাবি দেওয়া রয়েছে সে বিষয়টি তারা সেখানে তুলে ধরেছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে যে প্রতি বছর যে পেশাজীবী একটি যে প্রধানমন্ত্রীর সঙ্গে যে পিঠা উৎসব হয়, সেই উৎসবে যে পরিমাণ পেশাজীবীদের মধ্যে শিক্ষকদের দাওয়াত দেওয়া হয়, এবার কিন্তু তার চেয়ে বেশি সংখ্যক শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই পেশাজীবী উৎসবে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিই, আমরা কিন্তু কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকের সাথে কথা বলেছি এবং তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে শিগগিরই একটি আলোচনার মাধ্যমে বাংলাদেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে যে সংকট চলছে তাদের দাবি দেওয়া নিয়ে, সেই সংকট কিন্তু খুব শিগগিরই সরকারের পর্যায়ে লোকের সঙ্গে আলাপ আলোচনা করে কিন্তু মিটে যাবে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং তিনি কিন্তু আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, যেহেতু ছাত্রদের পরীক্ষা নেওয়া হচ্ছে যদিও ক্লাস হচ্ছে না, এই যে একটি পড়াশোনার ঘাটতি রয়ে গেছে সেটিও কিন্তু তারা খুব শিগগিরই শিক্ষকরা কিন্তু ছাত্রদেরকে অতিরিক্ত ক্লাস নিয়ে অন্যান্য সময় ক্লাস নিয়ে সেটি পুষিয়ে দিবেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 37টি বিশ্ববিদ্যালয় যে কর্মবিরতি চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছিল সবশেষ অবস্থা। সৌমিত্র।
দর্শক, সহকর্মী মাহমুদ রাকিব বলছিলেন, তিনি জানাচ্ছিলেন শিক্ষকদের আন্দোলনের বর্তমান খবরাখবর। এবং মাহমুদ রাকিব যেটি বলছিলেন যে শিক্ষক একটি বৈঠক করছেন, তারা যে বৈঠকটি করছেন সেটির বিষয়টি হচ্ছে বিকেলে গণভবনে পেশাজীবীদের কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন এবং এতে শিক্ষকরা যোগ দেবেন বলে কিন্তু এর আগে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মাকসুদ কামাল। রাজধানীর মতো দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। এতে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা। আন্দোলনের কারণে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে আসেনি শিক্ষার্থীরা। একই দাবিতে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বেলা 11টার দিকে ক্যাম্পাসের ভেটেরিনারি অনুষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূর হোসেন মিয়া সহ সর্বস্তরের শিক্ষকরা অংশ নেন। এ সময় বেতন কাঠামোর সুযোগ সুবিধা পুনর্বহালের দাবি জানান তারা। এছাড়া বরিশাল ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে শিক্ষকদের কর্মবিরতি। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড সপ্তম স্কেলের মতোই রাখার জন্য আমরা সরকারকে আমাদের প্রস্তাব দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে সরকারের সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। স্বতন্ত্র পে স্কেল হিসেবে আমাদের অবশ্যই দাবি থাকবে যেন একটা স্থায়ী পে কমিশন স্বতন্ত্র পে স্কেলের জন্য গঠন হয় এবং সেখানে সকল পর্যায়ের শিক্ষকদের যেন অন্তর্ভুক্ত করেই সেই পে স্কেলটা ঘোষণা করা হয়। দেশের ইতিহাসের সবচেয়ে বড় চালান হিসেবে চট্টগ্রামের পতেঙ্গা ও ঢাকা বিমানবন্দর থেকে 28 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, 17 জানুয়ারি থেকে চট্টগ্রামের পতেঙ্গার গভীর সমুদ্র এলাকার বিভিন্ন ট্রলারে অভিযান চালিয়ে প্রায় 27,50,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে ঢাকা বিমানবন্দর থেকে 50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে চোরাচালান চক্রের প্রধান সহ 3 জনকে আটক করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, গত বছরের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 88,66,540 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একজন বার্মিজ নাগরিক বমঙ্ক, সেই হচ্ছে এই বাংলাদেশে এই ইয়াবা পাচারের অন্যতম হোতা। আমাদের র্যাব 7 চিটাগাংয়ের যে র্যাপিড ব্যাটালিয়ন, তারা একটা বড় ইয়াবা চালান সম্পর্কে গোয়েন্দা তথ্য পায়। তারপরে তারা তাদের গভীর সমুদ্রে তারা এই জাহাজটিকে, ট্রলারটিকে লোকেট করার চেষ্টা করে এবং গত 16 তারিখে তারা 2টি নাম পরিচয়বিহীন ট্রলারকে গভীর সমুদ্রে শনাক্ত করতে সক্ষম হয়। শুধুমাত্র গত বছর 1 জানুয়ারি থেকে এ বছর পর্যন্ত আমরা 88,66,540 পিস ইয়াবা জব্দ করেছে। সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনীর কর্মকাণ্ড সরকারকে বিব্রত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে যোগসাজশেই টিআইবি পোশাক খাত নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন। আজকাল কিছু কিছু ঘটনা পুলিশের সেবামূলক অবস্থান থেকে তার বিচ্যুতি হচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে বিব্রত করে, কারণ পুলিশ এর উপর বিশ্বাস রেখেই তো আমরা রাতে ঘুমাই। পুলিশ রক্ষকে যদি ভক্ষক হয়ে যায়, এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ব্যাপারগুলো আরো মনোযোগী হতে হবে। টিআইবি প্রকৃতপক্ষে পোশাক শিল্পের শত্রু, প্রকারান্তরে দেশের যারা শত্রু তাদের সাথে হাত মিলিয়ে পোশাক শিল্প নিয়ে একটি নেগেটিভ প্রতিবেদন তারা প্রকাশ করেছে। যারা সুশীল সংগঠনের ছদ্মাবরণে দেশ বিরোধী ষড়যন্ত্রে নিপুত, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি রআম উবায়দুল মুক্তাদির চৌধুরী।
ওরা সেদিন সম্পূর্ণ বিনা উস্কানিতে ও আইন শৃঙ্খলা বাহিনীর পরিপূর্ণ নির্লিপ্ততা ও নিষ্ক্রিয়তার মুখে ব্রাহ্মণবাড়িয়া শহরে নারকীয় ধ্বংসযজ্ঞ চালায়। তাদের কর্মকাণ্ড থেকে প্রতীয়মান হয় যে সমগ্র বিষয়টি পূর্ব পরিকল্পিত এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমরা জেলার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততার প্রতিও তীব্র নিন্দা জানাই। আমরা সমগ্র বিষয়টির উপর বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত সংস্থার জন্য যথোপযুক্ত ক্ষতিপূরণ দাবি জানাচ্ছি। ভিডিও চিত্র দেখে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে শহরে 4 প্লাটুন বিজিবি, 1 প্লাটুন র্যাব এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে টহল দেয় তারা। পুলিশ জানায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া নাশকতার ঘটনায় আজ জেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচির বাড়িতে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়। এই সম্মেলনকে ঘিরে নাশকতার আশঙ্কায় শহরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এদিকে গত 12 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবের ঘটনায় 11টি মামলা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। আমাদের গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে যেসব তথ্য আমরা পেয়েছি, সেই তথ্যের ভিত্তিতে আমাদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত আছে। শহরে যাতে কেউ নাশকতা করতে না পারে সেজন্য 4 প্লাটুন বিজিবি এবং 1 প্লাটুন র্যাব মোতায়েন আছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ শহরে টহল দিচ্ছে। টাঙ্গাইলে হাসান পারভেজ নামে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে হত্যার পর গুম করে ফেলার অভিযোগ উঠেছে একটি আবাসিক স্কুলের বিরুদ্ধে। এই ঘটনায় হাসানের মা পারভিন বেগম বাদী হয়ে 7 জনকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এর মধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজনরা জানান, পৌর এলাকার হাউজিং স্টেটের রফিক রাজু ক্যাডেট একাডেমি ও রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনা করত পারভেজ। 2 অক্টোবর সন্ধ্যায় একাডেমি থেকে ফোন করে পারভেজ নিখোঁজের বিষয়ে পরিবারকে জানানো হয়। এরপর একাডেমির শিক্ষকরা পারভেজকে খুঁজে বের করার আশ্বাস দিলেও পার হয়ে গেছে 3 মাস। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে পারভেজকে হত্যার পর গুম করা হয়েছে। তবে এ ব্যাপারে প্রতিষ্ঠানের কেউ কথা বলতে রাজি হননি। এই রকমের নিষ্ঠুর মাস্টার গোসাব পায়ে ধরে ডালে ডালে ঘুরে, আমি এটা চাই না। কোনো মায় জানি এটা না করে। এই রফিক রাজু প্রতিষ্ঠানে আমার একটা বাচ্চা আমি দিয়ে আজকে আমার জীবনটা শেষ, আমার সংসার শেষ। আমি চাই না যে আমার মতো কোনো মা সন্তান হারা হোক। পরিচালক সহ এই যারা এটার দায়িত্বশীল ছিলেন, দারোয়ান, স্কুলের যে তাদের এই ছেলের যে গার্ডিয়ান হোস্টেলের পরিচালক, এদের বিরুদ্ধে মামলা দিয়েছে। মোট 7 জনের বিরুদ্ধে মামলা দিয়েছে। এর মধ্যে 3 জনকে আমরা গ্রেফতার করেছি। জমিতে অতিমাত্রায় সার ব্যবহার, সেচ কাজে ভূগর্ভের পানি ব্যবহার ও বাতাসে কার্বন নিঃসরণ বেড়ে যাওয়া সহ বিভিন্ন কারণে কমে যাচ্ছে মাটির জৈবিক গুণাগুণ। এ কারণে দেশের 38 লাখ হেক্টর আবাদি জমিতে বেড়ে যাচ্ছে অ্যাসিডের পরিমাণ। এভাবে চলতে থাকলে আগামীতে দেশের অনেক অঞ্চল শস্য উৎপাদনের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সেলিয়া সুলতানা রিপোর্ট। মাটি পরিপূর্ণভাবে গঠন হয় 45 ভাগ খনিজ পদার্থ, 5 ভাগ জৈব পদার্থ, 25 ভাগ বায়ু এবং 25 ভাগ পানি সংমিশ্রণে। মাটির এই ভৌত রাসায়নিক গুণাগুণের পরিমাপককে বলা হয় পিএইচ। মাটির পিএইচ এর মাত্রা 5.0 উপরে থাকা যে কোনো উদ্ভিদ এবং প্রাণীর বেড়ে ওঠার জন্য উপযোগী। তবে বর্তমানে দেশের আবাদযোগ্য 87,52,000 হেক্টর জমির মধ্যে 38 লাখ হেক্টর জমিতেই পিএইচ এর পরিমাণ কমে গিয়ে অতিমাত্রায় অ্যাসিড পাওয়া যায়। এছাড়া আবাদি জমির 70% মাটিতে জৈব উপাদানের ঘাটতি রয়েছে। আর এই প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় কৃষি জমিতে। মাটি তলে বালুতে পানি টাইনে ডিসপ্লিন হয়ে যায়, মাটি উপরের মাটি রসকস থাকে না। মাটিতে দস্তার অভাবজনিত কারণে এইরকম যে গাছের পাতা শুকিয়ে গেছে ছোটবেলা থেকে, আর বড় হইতেছে না। মাটিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক ব্যবহারের ফলে মাটি হারাচ্ছে তার নিজস্ব বৈশিষ্ট্য বা গুণাগুণ। একই সঙ্গে মাটির উপর নির্ভরশীল যেসব উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, সেসব উদ্ভিদ এবং প্রাণীর যে জীবন চক্র, সেখানেও প্রভাব পড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। ক্যাডমিয়াম, নিকেল বা অন্যান্য আরো কিছু ধাতু আছে যেগুলো নিলে পরে গাছের ভিতরের যে স্বাভাবিক শারীরবৃত্তীয় যে কার্যক্রম আছে সেটা ব্যাহত হয়। ফলে গাছ যে
ফলন দিবে সেই ফলনের ক্ষমতা তার হারিয়ে যায়। মাটি ব্যবহারে বারবার প্রকৃতি পরিবর্তন, সেচ ব্যবহার এবং বায়ু দূষণের ফলে মাটি তার উর্বরতা হারাচ্ছে, যা ভবিষ্যতে কৃষি ফলনকেও হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করেন এই বিজ্ঞানী। এই লালটা হলো স্ট্রংলি অ্যাসিড সয়েল। এটা কোন সালে দেখেন? 1988 সালে উত্তরের উপজেলার কথা বলছে। এটা হলো 2015 সালে আমরা করছি। এখানে দেখেন পুরোটাই স্ট্রংলি অ্যাসিডিক হয়ে গেছে। এটা কি আমাদের জন্য কোনো ধরনের অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর। বাংলাদেশে এখন যদি বলেন আমার কৃষি ব্যবস্থার মধ্যে চ্যালেঞ্জের জায়গাটা হলো সয়েল অ্যাসিডিটি। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, মানিকগঞ্জ। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কার পার্কিং থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করছে রাজুক। সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি যাচ্ছি তার কাছে। সৌরভ। সৌমিত্র, রাজধানীর যানজটের নিরসনে গাড়ি পার্কিংয়ের যে অবৈধ গাড়ি পার্কিং রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজকে ভ্রাম্যমাণ আদালত এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এবং এরই অংশ হিসাবে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বুলডোজার দিয়ে একটি অবৈধ গাড়ি পার্কিং যেখানে বাণিজ্যিকভাবে ব্যবহার হয়ে আসছিল তাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি হ্যাপি অর্কিড নামে একটি শপিং মল, তার নিচতলা বেসমেন্টটা সম্পূর্ণ কিন্তু সিলগালা করে দিয়েছে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরেও আমরা দেখেছিলাম আরও একটি দোকান যেখানে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের জায়গায় তারা বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং সেখানটাকেও সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে। এখন আমরা এখানে যেখানটা রয়েছি সেখানে একটি কাপড়ের দোকান এবং সেই দোকানটি কিন্তু সম্পূর্ণভাবে গুড়িয়ে দিচ্ছেন রাজুক কর্তৃপক্ষ। এবং তারা বলছেন 9 দিন ব্যাপী তাদের যে কার্যক্রম তার আজকে প্রথম দিন এবং 9 দিন ব্যাপী তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। রাজধানীতে যেসব আবাসিক এবং বাণিজ্যিক ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে যারা ব্যবহার করে আসছিল তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে বিপুল সংখ্যক পুলিশ এবং রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, এছাড়াও রাজুকের বেশ কিছু কর্তৃপক্ষ রয়েছে। এবং ধানমন্ডির আজকে কিন্তু সিটি কলেজ থেকে শুরু করে 27 নাম্বার পর্যন্ত তারা কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করবে। তো এখন আমাদের সাথে রয়েছে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন। আমরা তার কাছে কিছু জানতে চাইবো এবং তার কাছে একটু জানতে চাইবো যে আজকের যে অভিযান, এই অভিযানে এখন পর্যন্ত আপনারা কি কি উচ্ছেদ করেছেন বা কি ব্যবস্থা নিয়েছেন? আসলে ঢাকা মহানগরীর যানজট নিরসন করার লক্ষ্যে রাজুক একটি ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। প্রাথমিক পর্যায়ে 9 দিন ব্যাপী আমরা একটা শিডিউল করেছি। সেটার অংশ হিসাবে আজকে এই সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডি 27 নম্বর রোড পর্যন্ত এই রোডের পশ্চিম পাশে কার পার্কিং, র্যাম্প এবং পেভমেন্টে এই বেসমেন্টে যত সব অবৈধ স্থাপনা, অননুমোদিত স্থাপনা আছে, কমার্শিয়াল ইউজের জন্য যেগুলো অনুমোদন নেই সেগুলো আছে, এগুলো আমরা উচ্ছেদ করছি, কোনোটি সিলগালা করছি এবং তাদের কাছ থেকে আমরা স্বীকারোক্তি নিচ্ছি যাতে তারা ভবিষ্যতে এইখানে এই ধরনের কোনো অবৈধ রাজুকের অনুমোদন ব্যতি রেখে কোনো ধরনের কোনো অবৈধ কমার্শিয়াল ইউজের জন্য কোনো প্রতিষ্ঠান। আপনাকে ধন্যবাদ। জি, আমরা একটু শুনছিলাম যে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছিলেন যে তাদের 9 দিন ব্যাপী যে প্রোগ্রাম সেটার প্রথম আজকে এবং তারা সামনের দিনগুলোতে এগুলো অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন। এই ছিল ধানমন্ডি এলাকা থেকে রাজুকের অভিযানের সর্বশেষ খবর। সৌমিত্র। ধন্যবাদ সৌরভ। দর্শক, রাজধানীতে রাজুক অভিযান পরিচালনা করছে যানজট নিরসনে, কার পার্কিং, অবৈধ স্থাপনা সেগুলো উচ্ছেদ করছে তারা। সেই খবরাখবর জানাচ্ছিলেন সায়েন্স ল্যাব থেকে সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। দুপুরের সময় আরো থাকছে বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম সেমিফাইনালে সন্ধ্যায় বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের সেরাটা দেয়ার প্রত্যয় স্বাগতিকদের। কুড়িগ্রাম সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আহত হয়েছেন আরও একজন। ভোর 5টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। 45 বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাকির হোসেন জানান, ভোরে আব্দুল গনি ও রইসুদ্দিন নামে দুজন গরু আনার জন্য শালঝোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় 98 বিএসএফ ব্যাটালিয়নের ঝুললি ক্যাম্পের টহল দল তাদের আটক করে। তাদের উপর নির্যাতন চালালে ঘটনাস্থলে আব্দুল গনি মারা যান। গুরুতর আহত অবস্থায় পালিয়ে আসেন রইসুদ্দিন। এ বিষয়ে দুপুরে বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মারধর এবং হত্যার কথা বিএসএফ অস্বীকার করে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। সালে দেশজুড়ে সিরিজ বোমা হামলা মামলায় রাঙামাটিতে 5 জেএমবি সদস্যের 10 বছর সশ্রম কারাদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আজিজুল হক এ রায় দেন। পরে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়। 2005 সালে সারা দেশের মতো রাঙামাটির বনরূপা, কোর্ট বিল্ডিং এবং রিজার্ভ বাজারে বোমা হামলা চালানো হয়। ওই বছরের 17 আগস্ট পুলিশ বাদী হয়ে 6 জনকে আসামি করে রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা করে। তদন্ত শেষে গ্রেফতার 6 জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে রুহুল নামে একজনকে বেকসুর খালাস এবং উবাইদুর, আরিফুল, আয়ুব, হাফিজ ও জাবেদ নামে 5 জেএমবি সদস্যকে 10 বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। একজন আসামিকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। অপর 5 জন আসামিকে প্রত্যেককে 10 বছর কারাদণ্ড এবং 3000 টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এরাই আমরা সন্তুষ্ট। 6 জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় পুলিশ অভিযোগপত্র দাখিল করে এবং সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত রাঙামাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব আজিজুল হক সাহেবের আদালতে আসামিদের উপস্থিতিতে আজকে রায় ঘোষণা হয়। চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চের কেবিনে এক গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি বিদেশি পিস্তল সহ 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতরাত 8:30টার দিকে রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে যাওয়া মাদারীপুরগামী এমভি পারাবত 14 লঞ্চে ওঠেন এক দম্পতি। লঞ্চটি চাঁদপুরের মেঘনায় পৌঁছালে তাদের কেবিনের সামনে এসে সুজন, রজ্জব আলী, ইমরান ও সাব্বির নামে 4 যুবক দরজা খুলতে বাধ্য করে। পরে অস্ত্রের মুখে স্বামীকে মারধর করে কেবিনের বাইরে আটকে রেখে সুজন নামে একজন গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর স্বামীর চিৎকারে লঞ্চের স্টাফ সহ যাত্রীরা এগিয়ে এসে অস্ত্রসহ 4 যুবককে আটক করে। পরে রাত 1টার দিকে চাঁদপুর টার্মিনালে লঞ্চটি নোঙর করে নৌ পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। ওইখানে মারামারি হইতেছে, তা আমার লোকজন এসে পাঠাইছি যে তারা, আমি তো ডিউটিতে যেতে পারি না, বলছি তোমার সান্ত্বনা করো। তখন সান্ত্বনা তো হয়ই না, আর স্যার বারে পরে স্যার আমি চাঁদপুর থানারে জানাতে বাধ্য হয়েছি। কেবিনে কয়েকটা 4-5টা ছেলে আমাদের কেবিনটা নক করে আমাদের এই সমস্ত ঘটনা ঘটায়। কেউ যদি এসে জিজ্ঞেস করে তো বলবি তোর চাচা তো ভাই লাগে আমি, ঠিক আছে, আর যদি না বলস তাহলে আমার কাছে রাইফেল হয়েছে, আমি তোর গুলি করব। একটা কেবিন থেকে 4 জনকে একটা রিভলভার, 2 রাউন্ড পিস্তলের রিভলভারের গুলি এবং তারা যে যাত্রীদেরকে নির্যাতন করছে তাদেরকে সহ উদ্ধার করি। চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি হয়েছে প্রায় 1609 কোটি মার্কিন ডলার। এ সময় রপ্তানি খাত ছিল অনেকটাই পোশাক শিল্প নির্ভর। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সহ অন্যান্য প্রয়োজনীয় কাঁচামালের দাম কমে যাওয়ায় অর্থ বছরের প্রথম ধাপে বেড়েছে আমদানির পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, কাঁচামালের কম দামের সুবিধা নিয়ে রপ্তানি বাড়ানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। গেল অর্থবছরের রপ্তানি মন্দা মাথায় রেখে 2015-16 অর্থবছরে 3350 কোটি মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য নির্ধারণ করে সরকার। অর্থবছরের প্রথম দিকে পোশাক খাতের রপ্তানি নেতিবাচক হওয়ায় শঙ্কা সৃষ্টি হয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে। তবে নভেম্বর-ডিসেম্বরে ঘুরে দাঁড়ায় রপ্তানি পরিস্থিতি। কিন্তু এ সময় পোশাক খাত ছাড়া অন্য খাতে রপ্তানি প্রবৃদ্ধি খুব একটা বাড়েনি। বিশ্লেষকরা বলছেন, রপ্তানি প্রবৃদ্ধি দ্রুত গতিতে না বাড়লে আগামী 5 বছরে $50 বিলিয়ন মতো বড় রপ্তানি লক্ষ্য অর্জন কঠিন হবে। বৈশ্বিক চাহিদা এই মুহূর্তে কিছুটা শ্লথ হওয়ার কারণে আমাদের রপ্তানি পণ্যের চাহিদা কিন্তু শ্লথ। তার একটা লিঙ্কেজ ইফেক্ট পড়ছে, যেমন বিনিয়োগে, উৎপাদনে, এমনকি সাপোর্ট সার্ভিস যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো দেয় তাদের উপরে। ফলে সেখানে আপনি এক ধরনের মন্দা দেখবেন। আমার মনে হয় যে সরকারের দিক থেকে কিছু টার্গেট সেট করা দরকার, দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা সেট করে কিছু কিছু পণ্য যেগুলো আমরা দেখছি যে ভালো করছে, সে সমস্ত পণ্যের পিছনে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া।
পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় বর্তমানে দেশের আমদানি পরিস্থিতিও বেশ ভালো বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। তবে সস্তায় কাঁচামাল আমদানির পরও কেবল জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ কারণেই রপ্তানিতে তার প্রভাব পড়ছে না বলেও মনে করেন তিনি। আমাদের ব্যাকবোন ইন্ডাস্ট্রিটা টেক্সটাইল, ডাইং, ফিনিশিং পুরোপুরি আমাদের কিন্তু গ্যাসের উপরে কিংবা সস্তায় জ্বালানি সরবরাহের উপর নির্ভরশীল। বিশ্ব বাজারে সবকিছু দাম কমে গেছে। আমরা যেগুলো আমদানি করি জ্বালানি তেল, সেগুলো তো মারাত্মকভাবে কমে গেছে। টিআর কয়েল, এইচআর কয়েল সর্বনিম্ন পর্যায়ে আছে, 2007 সালের অর্ধেকে নেমে এসেছে। 7% বা তার বেশি প্রবৃদ্ধি অর্জনে রপ্তানিমুখী শিল্পে নতুন নতুন বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সৃষ্টিতে সরকারকে আরও মনোযোগী হতে পরামর্শ দিলেন বিশ্লেষকরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ইরানের 5 জন ব্যক্তি ও 6টি প্রতিষ্ঠানের ওপর নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পাওনা $40 কোটি সুদসহ ফেরত দেওয়া হবে। এদিকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তেহরান কোনো প্রতিক্রিয়া না জানালেও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার এটাই প্রমাণ করে তেহরানের কাছে কখনোই পারমাণবিক বোমা তৈরির সরঞ্জাম ছিল না। অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিনের মাথায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতার অভিযোগে রোববার নতুন করে তেহরানের উপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায় 5 ইরানি নাগরিক এবং সংযুক্ত আরব আমিরাত ও চীন ভিত্তিক একটি ব্যবসায়িক নেটওয়ার্ককে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তৃতীয় দেশের মাধ্যমে এসব কোম্পানি ও ব্যক্তি কৌশলে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য স্পর্শকাতর উপাদান বেচাকেনার কাজ করতেন। যুক্তরাষ্ট্রের সহকারী অর্থমন্ত্রী অ্যাডাম জে.এস. জুবিন জানান, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকবে। এক টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। ইরানের পারমাণবিক বোমা তৈরির সব পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের শান্তি এবং শৃঙ্খলা কায়েম থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। Several Americans unjustly detained by Iran are finally coming home. পরমাণু চুক্তি সাধারণ ইরানিদের জন্য একটি বড় পাওনা। তাদের সামনে বহু সম্ভাবনার দ্বার খুলে গেল এতে, আর ইরানের সরকার পেল একটি নতুন ভবিষ্যৎ। তবে মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদকে সমর্থন জানানো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকল্পনার জন্য আমরা এখনো ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা বলবৎ রেখেছি। তবে ওবামার এই ভাষণের মধ্যে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, প্রমাণ হয়েছে শান্তিপূর্ণ কাজের জন্য বরাবরই ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত ছিল। সারা বিশ্ব এখন দেখেছে ইরানের পরমাণু কর্মসূচি কোনোভাবেই আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক নিরাপত্তাকে শঙ্কায় ফেলবে না। এখন এটা প্রমাণিত সত্য। ইরানের পরমাণু চুক্তিতে সবাই খুশি হলেও ইসরায়েল এবং মার্কিন কংগ্রেসের কট্টরপন্থীরা খুশি নয়। এদিকে 2 দশকের নিষেধাজ্ঞা চলার সময় যুক্তরাষ্ট্রে জব্দ করা ইরানি নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টের $40 কোটি সুদ সহ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে গেল ম্যাচের ভুল শুধরে নিজেদের সেরাটা দিয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলতে চায় স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও বাহরাইনও চায় গোল্ড কাপের ফাইনালে নাম লেখাতে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30টায়। আমরা যদি ফার্স্ট সুযোগটাই ফিনিশ করতে পারি, গোল করতে পারি, তাহলে আমাদের টিমের কনফিডেন্স লেভেল সবকিছু হাই থাকবে এবং প্লেয়ারদের একটাই টার্গেট এখন ফাইনাল কনফার্ম করা। ফাইনাল কনফার্ম করতে হলে আমাদের সবাই ভালো খেলতে হবে। গেল ম্যাচের ভুল থেকে শিক্ষা গ্রহণ কিংবা সামর্থ্যের সবটুকু উজাড় করে ভালো খেলা। গেল কবছর ধরে এই একই ধরনের প্রতিশ্রুতি দিয়ে সমর্থকদের প্রত্যাশার পাল্লাটাই শুধু ভারী করেছেন ফুটবলাররা, যার ব্যতিক্রম হলো না বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালের আগেও। তাই দর্শক মহলেও এখন প্রশ্ন, এই ভুলের শেষটা হবে কখন, কিংবা নিজেদের সেরাটাই বা কবে খেলবেন ফুটবলাররা। সাফ ব্যর্থতায় প্রলেপ লাগানোর মিশন নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের শুরুটা ছিল জয় দিয়ে। সেমিফাইনালের আগে এই ম্যাচ থেকেই হয়তো অনুপ্রেরণা খুঁজতে পারত মামুনুলরা।
কিন্তু পরের 2 ম্যাচে ফুটবলারদের শ্রীহীন পারফরমেন্সের জন্য সেই আত্মবিশ্বাসটাও এখন তলানিতে। তাই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণে কোচ বলটা ফেললেন শিষ্যদের কোর্টেই। সেমিফাইনাল যেহেতু ওপেন থাকে, সেখানে যারা ফুল এফোর্ট দিতে পারবে তারাই খেলবে। আমি প্লেয়ারদেরকে মেসেজটা দিয়েছি এবং আমি মনে করি প্লেয়াররা এই মেসেজটা ভালোভাবে নিতে পেরেছে এবং মাঠে সেটা পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারবে। বঙ্গবন্ধু গোল্ড কাপের গেল আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার বেশ আটঘাট বেঁধেই মাঠে নেমেছে বাহরাইন। যা লক্ষণীয় দলটির গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ধারাবাহিক উন্নতির গ্রাফে। তাই প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ হলেও এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না তারা। ম্যাচটা নিঃসন্দেহে আমাদের জন্য কঠিন হবে, কিন্তু আমরাও ছাড় দেব না। ফুটবলারদের প্রতি আমার বিশ্বাস আছে, ফাইনালে আমরাই খেলবো। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ অলিম্পিক দলের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছিল বাহরাইন। এবার প্রতিপক্ষ জাতীয় দল হলেও কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে সেই দলটি এখন অনেক পরিণত। তাই সেমিফাইনাল বাধা টপকাতে হলে মামুনুলদের যে সেরাটা দিয়ে লড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। লা লিগায় রিয়াল মাদ্রিদের বড় জয়ের রাতে দাপুটে জয় পেয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও। সুয়ারেজের হ্যাট্রিকে অ্যাটলেটিকো বিলবাওকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। তবে লাস পালমাসকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ন্যু ক্যাম্পে স্বাগতিকরা গোল উৎসব করার উপলক্ষ পায় মাত্র 4 মিনিটেই। অ্যাটলেটিকো বিলবাওয়ের ডি বক্সে বার্সা স্ট্রাইকার সুয়ারেজকে বাধা দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক মোরেনো। আর পেনাল্টি সহজ সুযোগ কাজে লাগিয়ে দলকে 1-0 এগিয়ে নেন বার্সার প্রাণভোমরা মেসি। এরপর 31 মিনিটে নেইমারের গোলে লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের 47, 68 ও 83 মিনিটে গোল করে নিজের হ্যাট্রিক পূরণের পাশাপাশি এই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা রেকর্ডটি নিজের করে নেন সুয়ারেজ। এর মাঝে র্যাকিটিচ একটি গোল করলে বিলবাওয়ের জালে হাফ ডজন গোলের কোটা পূরণ করে বার্সেলোনা। Rakitic thanks him, he knows 18. Looking for Suarez, what a brilliant cross and what a lovely finish. What an amazing cross from Arda Turan. দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর অনেক স্কুলে ভর্তি কার্যক্রম স্থগিত। আদায়কৃত অতিরিক্ত অর্থ সমন্বয় করা না হলে শাস্তিমূলক ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা আর বাড়ানো হবে না, থাকছে 60 বছরই। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। ব্যাংক কর্মকর্তা রাব্বিকে নির্যাতনকারী মাসুদের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস। সপ্তাহ পেরোলেও কাটেনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা, কর্মবিরতি অব্যাহত। বিকেলে গণভবনে যাচ্ছেন শিক্ষকরা। এবং ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জেলা আওয়ামী লীগের। এলাকায় আবারও উত্তেজনা, বিজিবি মোতায়েন। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।